ওয়েলকাম ভিউয়ার্স। আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর আমাদের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট রিলেটেড টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তো এই টপিকস বিসিএস এক্সাম, তারপরে বিবিএ এমবিএ টেস্ট, অ্যাডমিশন টেস্ট শিকারদের জন্য এটা অতি গুরুত্বপূর্ণ একটি টপিক। তাছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা সেন্টেন্স স্ট্রাকচার, যে কোনো একটা সেন্টেন্স ট্রান্সলেশন করার জন্য সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট সংক্রান্ত কনসেপ্ট থাকাটা অত্যন্ত জরুরি। তো আসুন আমরা আমাদের মেন আলোচনায় চলে যাই। সুতরাং এটা বিশেষ করে বিসিএস এক্সাম পার্টিসিপেন্টদের জন্য এটা গুরুত্বপূর্ণ, কারণ এখানে এই পরীক্ষাতে এরর ফাইন্ডিং নামে একটা প্রবলেম বর্তমানে দেওয়া হয়। আর এরর ফাইন্ডিং এর ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট সংক্রান্ত কনসেপ্ট থাকা অতি জরুরি, কারণ এখান থেকে প্রায় প্রশ্ন করা হয় এবং বিবিএমবি অ্যাডমিশন সিকারদের জন্য একইভাবে এটা গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা আমাদের মেন আলোচনায় চলে যাই। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের মূল কনসেপ্ট, মূল থিম হলো খুবই সিম্পল মনে রাখার জন্য, যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে সেটা প্লুরাল ভার্ব গ্রহণ করবে। এইটাই মূল মূল কনসেপ্ট। কিন্তু যত সহজে আমরা এটা বলতেছি, কিন্তু আমাদের প্রবলেম সলভ করাটা অতটা সহজ হবে না, কারণ অনেক সময় আমরা মূল সাবজেক্ট খুঁজে পেতেই সমস্যা হয়। এমনভাবে সেন্টেন্সের স্ট্রাকচার দাঁড় করানো হয় যেখানে কোন সাবজেক্টটা অ্যাকচুয়ালি কোন নাউন বা প্রোনাউন সাবজেক্ট হিসেবে কাজ করছে এবং সেটা ভার্বকে মডিফাই করছে, এটা খুঁজে পাওয়াটা খুবই কঠিন হয়ে যায়। তো যাই হোক, আমাদের স্টেপ বাই স্টেপ কিছু রুল আছে, এই রুলটা মনে রাখতে পারলে এই প্রবলেমগুলো সলভ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। মূল থিম হলো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। তো 1 নম্বর রুলে আসি আমরা। এই যেটা বললাম, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। দেখুন আমরা দুটো উদাহরণ দেখি। প্রথম উদাহরণে এখানে আছে যে বিসিএস ইজ এ ভেরি কম্পিটিটিভ এক্সামস। হ্যাঁ, এই এই উদাহরণটা দেখুন, বিসিএস ইজ ভেরি এ কম্পিটিটিভ টেস্ট। হ্যাঁ, তো ইজ কেন হলো? কারণ বিসিএস একটা আপনার সিঙ্গুলার সাবজেক্ট। এটা সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে এটা ভার্ব সিঙ্গুলার হয়েছে। ঠিক আছে, ঠিক একইভাবে দেখুন যে বিবিএ অফ ডিইউ, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির বিবিএ, দেখুন বিবিএ অফ আইবিএ, হ্যাঁ, আইবিএ এর বিবিএ অ্যান্ড বিবিএ কে ইউ আর ইন দ্য সেম স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো বিবিএ অফ আইবিএ অ্যান্ড বিবিএ অফ কে ইউ আর ইন দ্য সেম স্ট্যান্ডার্ড। এখানে আর কেন হলো দেখতে হবে। আর কেন হলো? কারণ এই আর ভার্বটির সাবজেক্ট যেটা কাজ করছে সেই সাবজেক্টটা প্লুরাল। মনে রাখবেন, অ্যান্ড দ্বারা যুক্ত কোনো একাধিক নাউন বা প্রোনাউনকে যখন অ্যান্ড দ্বারা যুক্ত করা হয় তখন সাবজেক্ট প্লুরাল হয়ে যায়। হ্যাঁ, তো এখানে আইবি এর বিবিএ এবং খুলনা ভার্সিটির বিবিএ কে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, সুতরাং এটা একটা প্লুরাল সাবজেক্ট, অ্যান্ড কনসিকুয়েন্টলি এটা প্লুরাল সাবজেক্ট গ্রহণ করেছে আর। তাহলে বিবি অফ আইবিএ ডিউ অ্যান্ড বিবি অফ কে ইউ আর ইন দ্য সেম স্ট্যান্ডার্ড। সো এখানে প্লুরাল ভার্ব এসেছে।
তো সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। নেক্সট রুল, সেপারেটেড সাবজেক্ট অ্যান্ড ভার্ব। সাধারণত আমরা দেখি যে ভার্ব কখন আসে, সাবজেক্টের পরপরই ভার্ব আসে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্টকে অতিরিক্ত তথ্য, সাবজেক্টের ক্ষেত্রে অতিরিক্ত কিছু বলার জন্য কিছু মডিফায়ার ব্যবহার করা হয়। এই মডিফায়ারটা হতে পারে প্রিপোজিশনাল ফ্রেজ, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে এই মডিফায়ারটা আসে। তো আরও অনেকভাবে আসতে পারে। মোট কথা, সাবজেক্টের ক্ষেত্রে অতিরিক্ত কিছু তথ্য দেওয়ার জন্য এই মডিফায়ার আসে। মনে রাখবেন, এই সেপারেটেড সাবজেক্ট, যখন সাবজেক্ট আর অনেক কিছু মডিফায়ারের দ্বারা ভার্বের থেকে সেপারেট হয়ে যায়, তখন অনেক সময় এই মডিফায়ারের ভেতর প্লুরালিটিস দেখে আমরা সাবজেক্ট ভার্বকে প্লুরাল করে ফেলি, কিন্তু না, এই মডিফায়ারের ভার্বকে ডিটারমাইন করার ক্ষেত্রে মডিফায়ারের কোনো ভূমিকা নাই। কোনো ভূমিকা নাই। ভার্ব কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, সেটা একমাত্র নির্ধারণ করবে মূল ভার্বটা। কিন্তু মডিফায়ার হলো ওই মূল ভার্ব সম্বন্ধে অতিরিক্ত কিছু তথ্য প্রদান করে থাকে। যেমন আমরা একটা উদাহরণে আসি, দেখুন, এই উদাহরণটা, দি ইকোনমি অফ সাউথ এশিয়া, হ্যাঁ, দি ইকোনমিক অফ সাউথ এশিয়ান কান্ট্রিজ ইজ ওভারটেকিং দ্যাট অফ ইউরোপ। দি ইকোনমি অফ সাউথ এশিয়ান কান্ট্রিজ ইজ ওভারটেকিং দ্যাট অফ ইউরোপ। অর্থাৎ সাউথ এশিয়ান দেশগুলোর ইকোনমি ইউরোপের দেশগুলোর ইকোনমিকে ওভারটেক করে যাচ্ছে আর কি, টপকে যাচ্ছে। এখন ইজ কেন হলো? হ্যাঁ, ইজ কেন হলো? দেখেন, এই ইজের পূর্বেই আছে কান্ট্রিজ। কান্ট্রিজ অর্থাৎ প্লুরাল দেশ। আমরা এই কান্ট্রিজ দেখেই আর ব্যবহার করে ফেলি, অধিকাংশ ক্ষেত্রে তাই করবে অনেকে। কিন্তু অ্যাকচুয়ালি এই এশিয়ান কান্ট্রিজ কিন্তু এর সাবজেক্ট নয়, এই ভার্বের সাবজেক্ট নয়। ভার্বের সাবজেক্ট কি? দ্য ইকোনমি। হ্যাঁ, এখন দ্য ইকোনমির পরে কি আছে? অব এশিয়ান কান্ট্রিজ। হ্যাঁ, অব এশিয়ান কান্ট্রিজ। অব কোনো প্রিপোজিশন দিয়ে শুরু এবং নাউন দিয়ে শেষ হইলে সেটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলি। তো এখানে প্রিপোজিশনাল ফ্রেজ আইডেন্টিফাই করা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে হলো দি ইকোনমিকে অতিরিক্ত কিছু বলছে, দি ইকোনমির ক্ষেত্রে অতিরিক্ত কিছু তথ্য প্রদান করছে কি? অফ সাউথ এশিয়ান কান্ট্রিজ। হ্যাঁ, মানে ইকোনমি কাদের ইকোনমি? অফ সাউথ এশিয়ান কান্ট্রিজ, দক্ষিণ এশিয়ার দেশগুলোর ইকোনমি। কিন্তু এখানে দক্ষিণ এশিয়ার দেশগুলো যদিও এখানে অতিরিক্ত তথ্য হিসেবে আনা হয়েছে, কিন্তু দ্য ইকোনমি ইজ দ্য মেইন সাবজেক্ট এখানে। হ্যাঁ, আর দি ইকোনমি একটা আপনার নন কাউন্ট নাউন। নন কাউন্ট নাউন সবসময়ের জন্য সিঙ্গুলার। ওকে, তাহলে দি ইকোনমি ইজ, আমি যদি এখানে এইটুকু বাদও দিয়ে দিই, হ্যাঁ, অফ সাউথ এশিয়ান কান্ট্রিজ, হ্যাঁ, এইটুকু যদি বাদও দিয়ে দিই, কিন্তু সেন্টেন্সের খুব বেশি কোনো ক্ষতি হবে না। কি? দ্য ইকোনমি ইজ ওভারটেকিং দ্যাট অফ ইউরোপ। এখানেও যদি আমরা বুঝে নেওয়ার ক্ষমতা থাকে যে আমাদের ইকোনমি সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে দ্য অফ সাউথ এশিয়ান কান্ট্রিজ এখানে ব্যবহার করার প্রয়োজন হয় না। তাহলে আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখি। দ্বিতীয় এক্সাম্পলে দেখুন কি বলতেছে এখানে, the effect of formalin used to keep fruits and vegetables fresh is injurious to health. হ্যাঁ, মানে the effect of formalin, আমাদের যে ফ্রুটস এবং ভেজিটেবলসকে তাজা রাখার জন্য যে ফরমালিনটা ব্যবহার করা হচ্ছে, তার ইফেক্টটা শরীরের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ইজ ইনজুরিয়াস টু হেলথ, এখানে ইজ ব্যবহার করা হলো কেন? এখানে তো ইউজ টু কিপ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস দেখে আমরা দেখি যে তো প্লুরাল সাবজেক্ট, সো এর ক্ষেত্রে তো আর আসার কথা, কিন্তু ইজ কেন আসলো এখানে?
একইভাবে আমরা পূর্বের যে এক্সাম্পলটা দেখেছি দেখেন, অব ফরমালিন ইউজ টু কিপ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ফ্রেশ, এই পর্যন্ত হলো অব থেকে শুরু করে এই পর্যন্ত হলো প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ এ অতিরিক্ত তথ্য প্রদান করছে সাবজেক্ট সম্বন্ধে। সাবজেক্ট কি তাহলে এখানে? দ্য ইফেক্ট, মানে আমরা এখানে শুধু এই ফরমালিনের যে প্রভাবটা, ওই প্রভাবটাকে ইন্ডিকেট করছে। সুতরাং এখানে মূল সাবজেক্ট হলো কিন্তু দি ইফেক্ট, অ্যান্ড দি ইফেক্টই নির্ধারণ করবে এর সাবজেক্ট ভার্ব কি হবে। এখানে অব ফরমালিন ইউজ টু কিপ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ফ্রেশ, এটা নির্ধারণ করবে না যে ভার্ব কি হবে, কারণ এটা হচ্ছে হলো মডিফায়ার। মডিফায়ারের ভার্ব নির্ধারণের ক্ষেত্রে কোনো ভূমিকা নাই, যদিও মডিফায়ার প্লুরাল হোক কিংবা সিঙ্গুলার হোক কোনো ব্যাপার না, মূল কোর সাবজেক্টটা আমাদের মডিফাই করবে ভার্বকে। সো দি ইফেক্ট এখানে, ইফেক্টও এখানে নান কাউন্ট নাউন, আর নান কাউন্ট নাউন হচ্ছে সবসময়ের জন্য সিঙ্গুলার, আর সিঙ্গুলার সাবজেক্ট গ্রহণ করবে সিঙ্গুলার ভার্ব। ওকে, ঠিক একইভাবে দেখেন, এক্সাম্পল 3তেও বলা হচ্ছে সেভারেল থিওরিজ অন দিস বুক আর এক্সিওমেটিক। হ্যাঁ, এখানে সেভারেল থিওরিজ, অনেকগুলো থিওরি বলা হচ্ছে, থিওরি, সুতরাং এটা প্লুরাল সাবজেক্ট, ভাব গ্রহণ করছে প্লুরাল। দেখুন আর এর ঠিক পূর্বে আছে কিন্তু বুক, একটা বই হিসেবে আমরা দেখতে পারি, সুতরাং বুক দেখে আমরা এর পরপরই আমরা ইজ ব্যবহার করে ফেলতে পারি, কারণ এটাকে মনে হয় যেন সিঙ্গুলার সাবজেক্ট বুক, সুতরাং ইজ। কিন্তু এখানে অন দিস বুক, হ্যাঁ, অন দিস বুক এই প্রিপোজিশনাল ফ্রেজটুকু মডিফাই করছে সেভারেল থিওরিজকে, সুতরাং এখানে মূল সাবজেক্ট হলো সেভারেল থিওরিজ, অ্যান্ড দিস অবভিয়াসলি টেক প্লুরাল ভার্ব, কারণ এটা সেভারেল থিওরিজ একটা প্লুরাল সাবজেক্ট। আসুন আমরা নেক্সট রুলে চলে যাই। সাবজেক্ট উইথ অ্যাকম্পানিমেন্ট ভার্ব, ঠিক আছে। কিছু কিছু গ্রুপ অফ ভার্ব আছে যেটাকে আমরা ওই প্রিপোজিশনাল ফ্রেজও বলতে পারি, কিন্তু এটা বিশেষভাবে কাজ করে কেন, এরা অন্য কোনো সাবজেক্টের সঙ্গে অ্যাকম্পানি দান করে, অর্থাৎ সহযোগী হিসেবে কাজ করে অন্য কোনো সাবজেক্টের সঙ্গে। তো মনে রাখবেন এই অ্যাকম্পানিমেন্ট ভার্বটা, ভার্ব অফ অ্যাকম্পানিমেন্ট, ঠিক একইভাবে পূর্বে আমরা যেটা মডিফায়ার হিসেবে যে রুলটা আমরা দেখেছি, ওই রুলের মতো কাজ করে কি, অ্যাকম্পানিমেন্ট ভার্বগুলোর সাবজেক্ট নির্ধারণে কোনো ভূমিকা নাই, অর্থাৎ এরা কোনো সাবজেক্টের সঙ্গে নাউন বা প্রোনাউনের সঙ্গে বসলেও ওই নাউন বা প্রোনাউনকে কিংবা ওই সাবজেক্টটাকে কখনো প্লুরাল করে না। হ্যাঁ, যেমন দেখুন রহিম অ্যালং উইথ করিম ইজ গোয়িং টু মার্কেট। ওকে, তাহলে রহিম এবং করিম দুজন ব্যক্তি এখানে কাজ করছে, দুজন নাউন, কিন্তু ইজ কেন ব্যবহার করলাম, কারণ অ্যালং উইথ একটা অ্যাকম্পানিমেন্ট ভার্ব, এই অ্যালং উইথ, টুগেদার উইথ, হ্যাঁ, ইন অ্যাডিশন টু, উইথ, তারপরে দেখুন এখানে আমাদের লিস্ট দেওয়া আছে, অল্প কিছু আছে কিন্তু এর বড় লিস্ট আছে, যেটা আমাদের ওয়েবসাইট থেকে আপনারা ম্যাটেরিয়াল হিসেবে যে ইনফরমেশন পাবেন সেগুলা থেকে কালেক্ট করতে পারবেন। অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাসোসিয়েটেড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু ইত্যাদি হলো বা অ্যাকম্পানিমেন্ট ভার্ব, এবং এই অ্যাকম্পানিমেন্ট ভার্ব কোনো নাউন বা প্রোনাউনের সঙ্গে বসলেও সাবজেক্টকে কখনো প্লুরাল করে না। কিন্তু যদি আমরা অ্যান্ড ব্যবহার করতাম এক্ষেত্রে, রহিম অ্যান্ড করিম, অবভিয়াসলি আমাকে আর ব্যবহার করতে হতো, রহিম অ্যান্ড করিম আর গোয়িং টু দ্য মার্কেট। তো এটা আমরা বিস্তারিত দেখব, আমরা একটু বোল্ডে গিয়ে এটা বিস্তারিত দেখব। তো যাই হোক, মূল কথা হচ্ছে অ্যাকম্পানিমেন্ট এই ভার্বগুলা যেগুলো লিস্ট দেওয়া আছে এগুলো কখনো সাবজেক্টকে প্লুরাল করে না, এবং এখান থেকে প্রায় একটা না একটা প্রশ্ন আপনারা পাবেন
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে এর ক্ষেত্রে আমরা দুটো এক্সাম্পল দেখি। দেখুন, এটাকে আমরা একটু বিস্তারিতভাবে দেখি। দেখুন, 1 নাম্বার রুলসে আছে কি, এক্সাম্পলসে আছে the prime minister along with some high level officials তাহলে এখানে আমরা কি লিখলাম? The Prime Minister along with some high level officials is going to Canada for attending a summit. Okay, attending a summit. তাহলে the Prime Minister along with some high level officials, এখানে প্লুরাল প্রোনাউন দেখতেছি, তাহলে ইজ কেন হলো? হ্যাঁ, ইজ কেন হলো? কারণ অ্যালং উইথ দ্বারা যাকেই যুক্ত করা হোক না কেন, সে সাবজেক্ট কখনো প্লুরাল হয় না। তবে প্লুরাল হয় যদি যার সঙ্গে যুক্ত করা হলো সে যদি প্লুরাল হতো, তাহলে আমরা এটাকে প্লুরাল সাবজেক্ট হিসেবে গ্রহণ করতাম। কিন্তু দ্য প্রাইম মিনিস্টার ইজ এ সিঙ্গুলার noun, so this must take a singular verb. ওকে, তাহলে along with দ্বারা যুক্ত করার পরেও এটা প্লুরাল হলো না। কিন্তু যদি আমরা এটা করতাম, এটা লিখতাম, দেখেন মূল পার্থক্য এটাই। যদি আমরা এই along with না দিয়ে, হ্যাঁ, along with না দিয়ে যদি আমরা এখানে and দিতাম, the prime minister and some high level officials is going to, এখানে তখন is হতো না, তখন আর হয়ে যেত। কারণ and দ্বারা, মনে রাখবেন, and দ্বারা যুক্ত করা হলে, যাকেই যুক্ত করা হোক না কেন and দ্বারা, তখন প্লুরাল হয়ে যায়। কারণ and দ্বারা যুক্ত করলে কমপক্ষে দুটো এন্টিটি সেখানে থাকে। ঠিক আছে, তাহলে দি প্রাইম মিনিস্টার সিঙ্গুলার, অ্যান্ড দ্বারা সাম হাই লেভেল গভর্নমেন্ট অফিসিয়ালস যুক্ত করা হচ্ছে, সুতরাং এটা প্লুরাল সাবজেক্ট হয়ে যেত। আর অ্যান্ড প্লুরাল সাবজেক্ট মাস্ট টেক প্লুরাল ভার্ব। তাহলে আমরা কি শিখলাম? একইভাবে আর একটা উদাহরণ দেখুন। সিনথিয়া together with Rista and Shaun has admitted to Axiom Knowledge Hub for getting preparation for upcoming BBA admission test. Cynthia together with Rista and Shaun, প্রথম কথা হচ্ছে হলো রিস্তা অ্যান্ড শাওন, এই দুটো হচ্ছে হলো প্লুরাল, দুটো অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে কারণ এরা প্লুরাল।
আর প্লুরালের পরে অবশ্যই প্লুরাল ভার্ব আসবে, কিন্তু আমরা সিঙ্গুলার হ্যাজ কেন ব্যবহার করলাম? হ্যাজ এই জন্য ব্যবহার করলাম, সিনথিয়ার সঙ্গে যুক্ত করা হচ্ছে টুগেদার উইথ দিয়ে। সিনথিয়া টুগেদার উইথ রিস্তা অ্যান্ড শাওন। তো টুগেদার উইথ দ্বারা আমরা যাই যুক্ত করি না কেন, তাহলে সেটা প্লুরাল, সেটা সেটা প্লুরাল হবে না যতক্ষণ না যার সঙ্গে যুক্ত করা হচ্ছে সে প্লুরাল নয়। তাহলে কিন্তু দেখুন এখানে যদি আমরা এটা ব্যবহার করতাম এএনডি অ্যান্ড, হ্যাঁ, সিনথিয়া অ্যান্ড রিস্তা অ্যান্ড শাওন, তাহলে অবভিয়াসলি এখানে আমাদের হ্যাজ নয়, এখানে আমাদেরকে হ্যাভ ব্যবহার করতে হতো। হ্যাঁ, হ্যাভ। হ্যাঁ, তাহলে শাওন হ্যাভ অ্যাডমিটেড টু এক্সাম নলেজ হাব ফর গেটিং প্রিপারেশন ফর আপকামিং বিবি অ্যাডমিশন টেস্ট। তাহলে যখনই আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করলাম সিনথিয়া অ্যান্ড রিস্তা অ্যান্ড শাওন, হ্যাঁ, তখন হ্যাভ চলে আসতেছে। আর যখন সিনথিয়া অ্যালং উইথ রিস্তা অ্যান্ড শাওন ব্যবহার করলাম তখন এই মূল ভার্ব নির্ধারণ করছে কে? সিনথিয়া। ওকে, তাহলে আমাদের ভার্ব অফ অ্যাকম্পানিমেন্ট যেটা অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই ইত্যাদি অ্যাকম্পানিমেন্ট ভার্বগুলার মূল ভার্ব নির্ধারণে কোনো ভূমিকা নাই। এরা ঠিক মডিফায়ারের মতো মূল সাবজেক্টের সঙ্গে অতিরিক্ত মূল সাবজেক্টের ব্যাপারে অতিরিক্ত কিছু তথ্য প্রদান করে থাকে। নেক্সট রুল হলো ইনভার্টেড সেন্টেন্স রুল। হ্যাঁ, অনেক সময় আমাদের সেন্টেন্সের সাবজেক্ট মূল ভার্বের পরে আসে, অর্থাৎ ভার্ব অনেক সময় সাবজেক্টের পূর্বে চলে আসে, প্রথমে ভার্ব পরে সাবজেক্ট চলে আসে। ঠিক আছে, যেমন প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আসে। তারপরে কিছু ইনভার্টেড সেন্টেন্স থাকে যেগুলো দেয়ার দিয়ে শুরু হয়, তারপরে যেগুলো আপনার আরও অনেক ব্যাপারে আছে, কি এই মুহূর্তে খেয়াল আসছে না। তো দেয়ার দিয়ে শুরু হওয়ার সাবজেক্টগুলোকে ইনভার্টেড সাবজেক্ট বলে, যেটার ভার্ব সাবজেক্টকে পাওয়া যায় ভার্বের পরে। এখন আপনি প্রথমে ভার্ব আসলো, পরে সাবজেক্ট, মূল সাবজেক্ট খুঁজে পেতে এখানে সমস্যা হয়ে যায়। তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোন কোন সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব আগে আসে সাবজেক্ট পরে যায়, এগুলো আপনাদেরকে জানতে হবে। তারপরে কিছু ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও একই রুল ব্যবহৃত হয়। তো আসুন আমরা এখানে এক্সাম্পল দেখি। কি, just a few years ago there happened a terrible disaster in our garment industry claiming thousands of lives. হ্যাঁ, জাস্ট এ ফিউ ইয়ার্স অ্যাগো, দেখুন এটা খেয়াল করুন এক্সাম্পলের দিকে কি আছে এখানে। জাস্ট এ ফিউ ইয়ার্স অ্যাগো, কিছু বছর আগে কি, দেয়ার হ্যাপেন্ড এ টেরিবল ডিজাস্টার। হ্যাঁ, দেয়ার হ্যাপেন্ড, এখানে হ্যাপেন্ডটাই হচ্ছে হলো ভার্ব। এই ভার্বের সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে হলো এ টেরিবল ডিজাস্টার। হ্যাঁ, এ টেরিবল ডিজাস্টার। তাহলে এ টেরিবল ডিজাস্টার যদি অন্যভাবে সেন্টেন্সটা আমরা বলতাম, কিভাবে বলতাম? এ টেরিবল ডিজাস্টার হ্যাজ হ্যাপেন্ড ইন আওয়ার গার্মেন্টস ইন্ডাস্ট্রি। A terrible disaster that has happened in our garment industry, এটা বলতাম। তো এখানে দেয়ার দিয়ে শুরু হওয়ার কারণে মূল সাবজেক্টটা ভার্বের পরে চলে গেছে। তাহলে আগে আমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, তারপরে এই এখানে অ্যাকচুয়ালি আমরা অ্যাগ্রি করার মতো খুব বেশি দেখতেছি না, কিন্তু যদি হ্যাজ থাকতো, হ্যাজ হ্যাপেন্ড কিংবা হ্যাভ হ্যাপেন্ড দিয়ে রাখতো, কিন্তু আমাদেরকে ওখানে ভুল সংশোধন করতে হবে, হ্যাজ হবে। কারণ এ টেরিবল ডিজাস্টার একটা সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার সাবজেক্ট, সো দিস উইল টেক সিঙ্গুলার ভার্ব। ওকে, নেক্সট এক্সাম্পল, নট ফিয়ার দেন, একই ক্ষেত্রে একই রকমের একটা এক্সাম্পল দেখুন। Not fewer than 1 billion people would be affected by this political turmoil. এই পলিটিক্যাল টার্ময়েলে
not fewer than 1 billion people would be affected by this political turmoil. এটা একটা প্যাসিভ সেন্টেন্স, ঠিক আছে, প্যাসিভ ভয়েস। সো এর মূল সাবজেক্টকে পাওয়া যাবে হচ্ছে ভার্বের পরে, সাধারণত বাই ব্যবহার করা হয়, বাইয়ের পরে পাওয়া যাবে মূল সাবজেক্টকে। তাহলে বিলিয়ন অফ পিপল এফেক্টেড হয়েছে কাদের দ্বারা? বাই দিস পলিটিক্যাল টার্মোইল। কিসের দ্বারা? এই পলিটিক্যাল গোলযোগের কারণে। তাহলে দিস আবার অন্যভাবে অ্যাক্টিভে যদি আমরা এই সেন্টেন্সটাকে বলতাম, কি বলতাম? দিস পলিটিক্যাল টার্মোইল, হ্যাঁ, হয়তো বা হ্যাজ অ্যাফেক্টেড বলতাম, দিস পলিটিক্যাল টার্মোইল হ্যাজ অ্যাফেক্টেড বিলিয়নস অফ পিপল। হ্যাঁ, তাহলে দিস পলিটিক্যাল টার্মোইল একটা সিঙ্গুলার সাবজেক্ট। সো আমাকে মূল ভার্বটাও সিঙ্গুলার হবে, যে ভার্বই আসুক না কেন তার সিঙ্গুলার ফর্ম হবে। সো এক্ষেত্রে আমাদের মূল সাবজেক্টটা কখন এসেছে? ভার্বের পরে এসেছে। ওকে, তাহলে আমরা ইনভার্টেড রুলটাও দেখলাম। নেক্সট রুলে চলে যাই। কালেকটিভ নাউন রুলস। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে কালেকটিভ নাউন কি বলে থাকে? কালেকটিভ নাউনের ক্ষেত্রে সর্বদা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। মনে রাখবেন, কালেকটিভ নাউন তো সাধারণত একটা প্লুরাল ব্যাপার, ঠিক আছে, কিন্তু এটা সর্বদা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে থাকে। যেমন দ্য আর্মি ইজ, আর্মি তো সংখ্যায় অনেক, কিন্তু দ্য আর্মি ইজ। হ্যাঁ, তারপরে টাইগার্স, টাইগার্স ইজ, হ্যাঁ, টাইগার্স ইজ। তারপরে আমরা ঠিক এইভাবে আরও যেসব কালেকটিভ নাউনগুলো আছে সেগুলোর পরে আমরা সিঙ্গুলার ভার্ব সাধারণত ব্যবহার করে থাকি। কিন্তু মনে রাখবেন, এটা একটা খুবই ভাইটাল রুল এবং একটা ডিপ থট সম্পন্ন রুল। এটা এখান থেকে প্রশ্ন করা হয় একটু কঠিন জায়গাতে, বিশেষ করে আইবিএ, তারপরে বিসিএস এর ক্ষেত্রেও এখান থেকে প্রশ্ন করা হয়। তো কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে থাকে এবং আমরা আমাদের একাডেমিক যেসব ট্রান্সলেশন, যেসব গ্রামেটিক্যাল ইউজের ক্ষেত্রে আমরা তেমন করে এসেছি। কিন্তু এখানে রুল আছে, এটা কখনো না কখনো প্লুরাল ভার্বও গ্রহণ করে থাকে। প্লুরাল ভার্ব কখন গ্রহণ করে? মনে রাখবেন দুটো ব্যাপার। যখন ওই কালেকটিভ নাউন যে সমষ্টি দ্বারা কালেকটিভ করা হয়েছে, ওই সমষ্টিক এন্টিটিগুলা ইউনিফর্ম ব্যবহার করে, অর্থাৎ একই রকম ব্যবহার করে, যখন একই রকম আচরণ করে, একই রকম সিদ্ধান্ত প্রকাশ করে, তখন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। কিন্তু ওই কালেকশনের প্রত্যেকটা মেম্বার কিংবা কিছু মেম্বার পক্ষে, কিছু মেম্বার বিপক্ষে, এরকম আলাদা আলাদা মত প্রকাশ করে, যেখানে অন্তত কমপক্ষে দুটা মত চলে আসে, তখন ওই কালেকটিভ নাউন প্লুরাল ভার্ব গ্রহণ করবে। মনে রাখবেন, তাহলে যখন ইউনিফর্ম আচরণ করতেছে তখন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করতেছে, যখন কালেকটিভ নাউন ডিফারেন্ট সেপারেটেড ভাবে কাজ করতেছে এবং সেপারেটেড মতামত প্রকাশ করতেছে, ডিফারেন্ট মতামত প্রকাশ করতেছে, তখন প্লুরাল ভার্ব গ্রহণ করবে। দেখুন, আমরা উদাহরণে চলে আসি। প্রথম উদাহরণটা দেখুন। দি কমিটি হ্যাজ approved a bill to help finding the coronavirus pandemic. The committee has approved a bill to help fighting the coronavirus pandemic. তাহলে দি কমিটির পরে হ্যাজ কেন হলো? কারণ তারা একটা বিল পাশ করেছে আর কি। কমিটি একটা বিল পাশ করেছে। বিল পাশ করা বলতে আমরা কি বুঝবো? তারা সর্বসম্মতভাবে পাশ করেছে, তারা সবাই সম্মতি জানাইছে। হ্যাঁ, এ কারণে হ্যাজ এসেছে এর উপরে। The committee has approved a bill to help fighting the coronavirus pandemic. তাহলে এখানে হ্যাজ কেন আসলো? দ্য কমিটি একটা কালেকটিভ নাউন, কমিটিতে অনেক সদস্য আছে,
এর জন্য কালেকটিভ নাউন সবসময়ের জন্য হ্যাজ তখনই হ্যাজ মানে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে যখন এরা মানে ইউনিফর্ম মতামত প্রকাশ করবে, ইউনিফর্ম কার্যক্রম প্রকাশ করবে তখন। তাহলে এখানে ইউনিফর্মিটি আছে বলে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করলাম। দ্বিতীয় রুলে এক্সাম্পলে কি আছে দেখুন, এখানে প্লুরালিটি আছে। যখন কালেকটিভ নাউনের মেম্বারগুলা ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করে তখন ওই কালেকটিভ নাউন প্লুরাল ভার্ব গ্রহণ করে থাকে। যেমন একই ক্ষেত্রে দি কমিটি, হ্যাঁ দেখেন, দি কমিটি আর আর্গুইং অর ডিসপিউটিং ওভার ফিক্সিং দ্য নেক্সট ডেট অফ মিটিং। কমিটি পরবর্তী মিটিং ডেট নির্ধারণের ক্ষেত্রে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছে কিংবা বাদানুবাদ করছে আর কি। তাহলে এখানে আর কেন আসলো কমিটির পরে? কারণ কেউ বলছে যে ডেটটা 20 তারিখ হবে, কেউ বলছে 25 তারিখ হবে, হ্যাঁ মানে ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করছে বলেই তো আর্গুমেন্ট শুরু হয়ে গেছে, ঠিক আছে, ডিসপিউট শুরু হয়ে গেছে। সুতরাং এই সেন্টেন্সের ভাব অর্থ দ্বারা কিন্তু বুঝে নিতে হবে অধিকাংশ ক্ষেত্রে। তাহলে এখানে ভিন্ন মত প্রকাশ করছে বলে, আর্গুমেন্ট প্রকাশ করছে বলে আমরা এই কালেকটিভ নাউনের পরে আর ব্যবহার করলাম, প্লুরালিটি, এখানে প্লুরালিটি চলে আসলো। সো কালেকটিভ নাউন রুল কি? যখন কালেকটিভ নাউনের মেম্বারগুলো ইউনিফর্ম আচরণ করবে তখন কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, এবং যখন আনইউনিফর্ম অর্থাৎ ডিফারেন্ট মতামত, ডিফারেন্ট কার্যক্রম প্রকাশ করবে কালেকটিভ নাউন, তখন আমরা প্লুরাল ভার্ব গ্রহণ করব, তখন কালেকটিভ নাউন প্লুরাল ভার্ব গ্রহণ করে থাকে। নেক্সট রুলে চলে আসি। এটা আজকে আমাদের লাস্ট রুল এবং এটা খুব ভাইটাল রুল। কি দেখুন, কিছু শব্দ আছে, আরো অনেক আছে, কিন্তু আমরা এই কয়টা শব্দকে আনলাম। এগুলো এই কয়টাই মূলত খুব গুরুত্বপূর্ণ। কি অল, মোস্ট, সাম, এনি, মেনি, নান। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে অনেকটা। এই প্রোনাউনগুলা, হ্যাঁ এই প্রোনাউনগুলা যদি নিজেরা একা বসে তাহলে তারা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে থাকে। যেমন all is present in the meeting, হ্যাঁ all is present in the meeting, all বহুবচন বলা হচ্ছে কিন্তু এখানে ইজ আসছে, কারণ অল, মোস্ট, সাম, এনি, মেনি, নান এই শব্দগুলা আপনার যখন শুধুমাত্র এই শব্দগুলা ব্যবহৃত হবে, প্রোনাউনগুলা, তখন এরা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। আর যখন অন্য কারোর সঙ্গে ব্যবহৃত হবে তখন যার সঙ্গে ব্যবহৃত হচ্ছে সে নির্ধারণ করবে অ্যাকচুয়ালি ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। অর্থাৎ যার সঙ্গে ব্যবহার করা হচ্ছে সে যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে, আর সে যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব ব্যবহৃত হবে। তাহলে দেখুন, অল ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, এটা তো আমরা দেখলাম। এখন দ্বিতীয় এক্সাম্পলে কি আছে দেখুন, all of the players are playing well. ওকে, অল, এখানে অল আছে কিন্তু ইজ আসেনি কেন, আর আসলো কেন? অফ দ্য প্লেয়ার্স। হ্যাঁ, এখানে মনে রাখবেন এই প্রিপজিশনাল ফ্রেজ দেখে কিন্তু আপনারা এটাকে মডিফায়ার হিসেবে ব্যবহার করলে চলবে না, কারণ অল, মোস্ট, সাম, এনি, মেনি, নান তখন এই রুলের আওতায় চলে আসতে হবে আপনাদেরকে। তখন প্রিপজিশনাল ফ্রেজ যেটা মডিফায়ার, ভার্ব নির্ধারণে কোনো ভূমিকা নাই, এটা এই রুলে থাকলে চলবে না। তখন আমাদের কি আসতে হবে? অল অফ দ্য প্লেয়ার্স, অলের সঙ্গে ব্যবহৃত হচ্ছে কি অন্য নাউন প্রোনাউন ব্যবহৃত হচ্ছে, সুতরাং সেই নাউন বা প্রোনাউন নির্ধারণ করবে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। কি আছে তাহলে? অল কাদের সঙ্গে ব্যবহৃত হচ্ছে? অফ দ্য প্লেয়ার্স, এই প্লেয়ার্সদের সঙ্গে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ প্লেয়ারদের সবাই, তখন বলতে হচ্ছে প্লেয়ারদের সবাই। তাহলে অফ দ্য প্লেয়ার্স আছে, এই প্লেয়ার্সটা হচ্ছে হলো প্লুরাল, এ কারণে প্লুরাল ভার্ব গ্রহণ করেছে। যদি এই প্লেয়ার্সটা সিঙ্গুলার হতো, এখানে যে কোনো আসতো, অল অফ দ্য ইনফরমেশন আসতো, তাহলে ইনফরমেশন নন কাউন্ট নাউন সবসময়ের জন্য সিঙ্গুলার ভার্ব গ্রহণ করতো, ইজ আসতো এখানে। ঠিক আছে, তাহলে
এটা দেখলাম অল, এই শব্দগুলো অল, মোস্ট, সাম, এনি, মেনি, নান, এই শব্দগুলো যাদের সঙ্গে ব্যবহৃত হচ্ছে তারা নির্ধারণ করবে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। এই দেখেন ঠিক পরবর্তী ইনফরমেশনটা একই রকম চলে আসছে। অল অফ দ্য ইনফরমেশন ইজ জেনুইন, এখানে বলছে যে সকল ইনফরমেশনই খাঁটি, প্রকৃত, সঠিক। ওকে, তাহলে ইজ কেন আসলো অলের পরে? তাহলে অফ দ্য ইনফরমেশন, অল কার সঙ্গে ব্যবহৃত হচ্ছে? ইনফরমেশনের সঙ্গে ব্যবহৃত হচ্ছে। সুতরাং ইনফরমেশন নির্ধারণ করবে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। অল নাই, যদি শুধু অল থাকতো তাহলে শুধু অল নির্ধারণ করতো, আর শুধু অল সবসময়ের জন্য সিঙ্গুলার। হ্যাঁ, তারপরে অল শুধু, শুধু মেনি, শুধু সাম, শুধু এনি, শুধু মেনি, নান থাকলে যেমন নান, নান ইজ প্লেয়িং ওয়েল, আমরা এখানে বলতে পারতাম নান ইজ প্লেয়িং ওয়েল, কিন্তু আমরা বলতাম যে নান অফ দ্য প্লেয়ার্স আর। ওকে, নান অফ দ্য প্লেয়ার্স, কারণ নান ব্যবহৃত বসতেছে কার সঙ্গে? অফ দ্য প্লেয়ার্স, প্লেয়ারদের সঙ্গে বসতেছে, সুতরাং এখানে প্লুরাল ভার্ব। সো এই রুলটা আপনারা অবশ্যই মুখস্থ করবেন, এটা খুবই ভাইটাল রুল এবং এটা একটা অ্যাডভান্স লেভেলের রুল। এখান থেকে প্রশ্ন আসাটা স্বাভাবিক। তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল। আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে কিছু বলে নেই। হ্যাঁ, আমাদের মূল প্রতিষ্ঠান এখানে www.axiomemploy.com, এর মাধ্যমে আমরা অনলাইন সার্ভিস দিয়ে থাকি। আমরা বর্তমানে পেপার পেপার অ্যাডভার্টাইজমেন্টেও যাচ্ছি, যেখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট পাবেন। তো আপনারা যদি এই টপিকসের উপর পরীক্ষা দিতে চান তাহলে www.axiomemploy.com এ গিয়ে আপনারা কোচিং সার্ভিস নামক ট্যাবে গিয়ে ক্লিক করে সেখান থেকে বিসিএস এর ইংলিশের টেক টেস্ট নামক অপশনটি সিলেক্ট করে সেখান থেকে আপনারা টেস্ট প্রদান করুন। এটা আমাদের হোম পেজে, এর জন্য আপনাদের সাবস্ক্রিপশন করার প্রয়োজন হবে না। তো এছাড়াও আমাদের সাইটে আপনারা কি পাচ্ছেন? লাইভ এবং রেকর্ডেড লেকচারগুলো পাচ্ছেন এবং প্রয়োজনীয় কোর্স ম্যাটেরিয়ালস অর্থাৎ লেকচার শিট, তারপরে আরও অন্যান্য যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো আমাদের ওয়েবসাইটে পাচ্ছেন। আপনারা ব্রাউজ করুন, বিভিন্ন ট্যাবে সার্চ করুন, আপনাদের রিলেটেড ম্যাটেরিয়াল আপনারা পেয়ে যাবেন। আমাদের নেক্সট ক্লাস হবে টেন্সের উপর কিছু অ্যাডভান্স রুল। আমরা এই পর্যন্ত আপনারা মনে করুন যে 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা টেন্স শিখে এসেছি, কিন্তু টেন্সের তারপরেও এতটা অ্যাডভান্স কিছু জানার আছে যেটা জানলে মনে হবে যে আমরা তো কিছুই শিখি নাই টেন্সের। ঠিক আছে, তো কিছু কম্পিটিটিভ টেস্টে, বিশেষ করে আইবিএর, খুলনা ভার্সিটির টেস্টগুলোতে এই অ্যাডভান্স রুলের উপর অনেক প্রশ্ন করা হয়। মূল প্রশ্নগুলো এখান থেকে করা হয়, আপনাদের বেসিক লেভেল থেকে কিছুই আসে না এখানে। সুতরাং যেখানেই শিখতে হবে কোনো রকম বেসিকটা গড়ে নিয়ে আমাদের অ্যাডভান্স লেভেলে শিখতে হবে বর্তমানে কম্পিটিটিভ টেস্টগুলোতে টিকতে হলে। সুতরাং আমাদের নেক্সট ক্লাস হবে অ্যাডভান্স রুলস অফ টেন্সেস। সুতরাং এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপাতত আপনার করোনা প্যান্ডেমিক এর জন্য সেখানে আপলোড করা হচ্ছে, আপনারা সেখান থেকে প্রস্তুতি নিতে পারতেছেন। সুতরাং সেখানে সার্চ করুন আমাদের চ্যানেলে, আমাদের চ্যানেলের নাম শেখ মাসুম মুস্তাফিজুর রহমান, আমার নামে সার্চ করলে চ্যানেল পাবেন। সেই চ্যানেলে গিয়ে আমাদের আপলোডগুলো আপনারা ব্রাউজ করুন, সেখানে আমাদের বিভিন্ন কর্মকাণ্ড পাবেন আপনারা। বিভিন্ন আপলোডেড, শুধু যে এক্ষেত্রে তা না, ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রেও আমাদের অনেক লেকচার আপলোড হচ্ছে, সবই সেখানে পাবেন। আপাতত খুব বেশি নাই, কিন্তু পর্যায়ক্রমে আপলোড করা হচ্ছে। তো
Wish to see you in the next time in our next class. Thank you.